আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত অনলাইন ক্লাস পক্ষ থেকে আজকে আমাদের শুভেচ্ছা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি উপবৃত্ত, তাহলে কনিক্সের অন্তর্ভুক্ত আজকে আমরা শুরু করব উপবৃত্ত। তাহলে আমরা এই উপবৃত্ত নিয়ে আজকে একটু আলোচনা করব। আশা করি তোমরা একটু মনোযোগী হবে, একটু মনোযোগ দিয়া ক্লাসটা করো, উপকৃত হবে। তাহলে আমরা প্রথমে একটু লিখি উপবৃত্তির প্রমিত সমীকরণ। প্রমিত সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা প্রথম যে কাজটা করব সেটা হলো যে এই উপবৃত্ত এক্স অক্ষকে ছেদ করে কিনা, ওয়াই অক্ষকে ছেদ করে কিনা আমরা এগুলো বের করব। তাহলে আমরা জানি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0। তাহলে এখানে আমরা ওয়াইয়ের মান 0 বসাই। তা ওয়াই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এখান থেকে পাওয়া যায় এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ। তাহলে আমরা বলতে পারি উপবৃত্তটি এক্স অক্ষকে এখানে a0 a প্রাইম মাইনাস a0 বিন্দুতে ছেদ করে। তাহলে এই উপবৃত্ত এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে একটা বিন্দু পাইলাম আমরা a,0 এবং মাইনাস a,0। তাহলে এখানে স্পষ্টত বলা যায় এ ড্যাশ এর মধ্যবিন্দু 0,0। কারণ মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হলো ভুজ দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, কোটি দুটি যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ও এ ইকুয়াল টু ও এ প্রাইম। তাহলে মূলবিন্দু থেকে এ এবং এ প্রাইম বিন্দু দুইটি সমান দূরে অবস্থিত। তাহলে এ ড্যাশের মধ্যবিন্দু হইল মূলবিন্দু। তাহলে মূলবিন্দু থেকে এ এবং এ ড্যাশ সমান দূরে অবস্থিত বা সমদূরবর্তী। তাহলে আমরা এখানে পাইলাম যে এই উপবৃত্ত এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে, একটি হলো a,0 এবং অপরটি মাইনাস a,0। তো এখন আমরা আরেকটু যাচাই দিব যে ওয়াই অক্ষকে ছেদ করে কি না। তাহলে ওয়াই অক্ষের উপর আমরা জানি যে কোনো বিন্দুর ভুজ 0। তো এখানে আমরা এক্সের মান 0 বসাই। তাহলে এখানে পাওয়া যায় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। সুতরাং ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি। তাহলে সুতরাং উপবৃত্তটি ওয়াই অক্ষকে বি 0, বি এবং বি প্রাইম 0, মাইনাস বি বিন্দুতে ছেদ করে। তাহলে
আমরা এখানে পাইলাম যে এই উপবৃত্ত ওয়াই অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে, একটি হলো 0, বি এবং অপরটি হলো 0, বি। আবার এখানেও আমরা পাচ্ছি বি বি প্রাইম এর মধ্যবিন্দু 0, 0। হ্যাঁ, ভুজদ্বয়ের সমষ্টি বাই 2, কোটিদ্বয়ের সমষ্টি বাই 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মূল বিন্দু হতে বি এবং বি প্রাইম বিন্দু দুটি সমদূরবর্তী। তাহলে আমরা পাইলাম যে এই উপবৃত্ত এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকেও দুটি বিন্দুতে ছেদ করে। আর ছেদবিন্দুগুলির মধ্যবিন্দু হলো আমাদের কি মূল বিন্দু। তাহলে আমরা আপাতত এটুকু পাইলাম। তারপর এখানে আমরা লক্ষ্য করি তাহলে আমরা এরকম লক্ষ্য করব এখানে এক্স অক্ষের উপর আমরা দুইটা বিন্দু পাইলাম, একটা এ প্রাইম এবং আরেকটি হলো এ, এবং মূল বিন্দু থেকে এই দূরত্ব এবং এই দূরত্ব আমাদের সমান। তাহলে এটা আমাদের সমান হবে। আবার দেখা গেল আমরা এখানে একটা বি বিন্দু পাইলাম আর একটা বি প্রাইম বিন্দু পাইলাম, মূল বিন্দু থেকে এই দূরত্ব এবং এই দূরত্ব সমান হবে। তাহলে এখানে কিন্তু আমাদের দুইটি শর্ত হতে পারে। তা যদি এরকম হয় যে ও এ এবং ও বি দূরত্ব সমান হয়, আবার ও এ দূরত্ব ও বি থেকে বড় হয়, আবার ও এ দূরত্ব ও বি থেকে ছোট হয়, তাহলে এরকম যদি তিনটা কন্ডিশন হয়, তাহলে প্রথম কন্ডিশন যদি আমাদের হয় তাহলে এখানে আমাদের আসতেছে এ ইকুয়াল টু বি, আর এটা বৃত্ত হয়ে যাবে। তাহলে এ ইকুয়াল টু যদি বি হয় তাহলে আমাদের এই বৃত্তে পর্যবসিত হবে। আর এখানে তাহলে আমরা দুইটা কন্ডিশন পাচ্ছি উপবৃত্তের ক্ষেত্রে, একটা হলো এ ইজ গ্রেটার দেন বি এবং অপরটি হলো এ ইজ লেস দেন বি। অর্থাৎ তাহলে কি হতে পারে, আমাদের এই শর্ত থেকে আমরা পাচ্ছি এ বি থেকে বড়, আর এই শর্ত থেকে পাচ্ছি এ বি থেকে ছোট। তাহলে আমাদের উপবৃত্তের মধ্যে দুইটা কন্ডিশন হবে, এ বি অপেক্ষা বড় হবে অথবা এ বি অপেক্ষা ছোট হবে। তাহলে আমরা এখানে পাইলাম যে এই উপবৃত্ত এক্স অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে, এবং এই এ ও বি এর মধ্যে দুটি শর্ত হতে পারে, এ বি অপেক্ষা বড় এবং এ বি অপেক্ষা ছোট। আর যদি এরা সমান হয় তাহলে উপবৃত্তটি বৃত্ত হবে। তারপরে আমরা আরেকটু লক্ষ্য করি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এরা যেহেতু প্রত্যেকেই আমাদের অঋণাত্মক আর এদের সমষ্টি যেহেতু 1 ইকুয়াল 1, তাহলে এখান থেকে আমরা স্পষ্টত লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 1, আমরা এটা লিখতে পারি। তারপরে এখানেও লেখা যায় ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল এ স্কোয়ার, এখান থেকে লেখা যাচ্ছে মডুলাস এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল এ স্কোয়ার, তাহলে এখানে লেখা যাবে মডুলাস এক্স লেস দেন অর ইকুয়াল এ। তাহলে আমরা এখান থেকে স্পষ্টত লিখতে পারি এক্সের মান, তাহলে এক্সের মান
মাইনাস এ এবং প্লাস এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে অনুরূপভাবে এখান থেকে আমরা পাবো ওয়াই এর মান হবে আমাদের মাইনাস বি এবং প্লাস বি এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমরা এখানে এক্সের মানের সীমাবদ্ধতা পাইলাম এবং ওয়াই এর মানের সীমাবদ্ধতা পাইলাম। তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা যদি এইভাবে একটু লক্ষ্য করি যে এক্সের মানের সীমাবদ্ধতা হলো আমাদের এত, আর ওয়াইয়ের মানের সীমাবদ্ধতা হলো আমাদের এটি। এখন আমরা এরকমভাবে যদি মাইনাসে পয়েন্ট, মাইনাসে 0, আর এটা হলো আমাদের এ কমা 0, আর এটা হলো আমাদের 0 বি, এবং এটা হলো আমাদের 0 মাইনাস বি। আর আমরা এখানে ধরে নিলাম যে এ ইজ গ্রেটার দেন বি। তাহলে এখন যদি আমরা এই সকল পয়েন্টে এক্স অক্ষের সমান্তরাল রেখা টানি, এই বিন্দুতে আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখা টানি, আর এই বিন্দু দিয়া ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানি, এই বিন্দু দিয়া ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানি, তাহলে আমাদের এই উপবৃত্ত এই আয়তক্ষেত্রটির মধ্যে অবস্থান করবে। তাহলে এখানে উপবৃত্ত এই বিন্দু এবং এই বিন্দু দেওয়া যাবে, এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে যাবে। তাহলে আমাদের উপবৃত্তটি হবে এরকম, উপবৃত্তটি এরকম হবে। আর আমরা আগেই বলেছি উপবৃত্তের সমীকরণে এক্স স্কয়ার থাকার কারণে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম এবং ওয়াই স্কয়ার থাকার কারণে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে স্পষ্টত বলা যাচ্ছে উপবৃত্তটি উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে এখানে আমরা এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য যদি আমাদের এ হয়, তাহলে এইটুকু আমাদের 2a, আর এখানে হলো আমাদের 2b। তাহলে এই আয়তের দৈর্ঘ্য হবে আমাদের 2a এবং এই আয়তের প্রস্থ হবে আমাদের 2b। তাহলে আমরা বলতে পারি 4ab ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের অভ্যন্তরে অবস্থিত এই উপবৃত্ত। তাহলে আমরা এখানে পাইলাম যে উপবৃত্ত এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমাদের এই উপবৃত্ত এক্স অক্ষকে a0 এবং মাইনাস a0 বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে 0b এবং 0 মাইনাস বি বিন্দুতে ছেদ করে। আর এখানে যেহেতু এ ইজ গ্রেটার দেন বি, তাহলে আমাদের মূল বিন্দু থেকে ও এ, তাহলে এই দূরত্ব থেকে বড় হবে, এটুকু এ এটুকু বি, তাহলে এ ইজ গ্রেটার দেন বি। তাহলে এই বিন্দু দুইটি হলো আমাদের উপবৃত্তের শীর্ষবিন্দু। তাহলে এ ড্যাশ হলো উপবৃত্তের শীর্ষবিন্দু। তাহলে উপবৃত্তের দুটি অক্ষ, উপবৃত্তের দুইটি অক্ষ, এক নম্বর হলো বৃহৎ অক্ষ, দুই হলো আমাদের ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষ। তাহলে উপবৃত্তের বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর, তাহলে এখানে বলা যায় বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর, বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর।
আর এখানে ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ বরাবর, তাহলে ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা মনে রাখব যে এই প্রমিত সমীকরণের যেহেতু এটা উপবৃত্ত, তাহলে তার দুইটা অক্ষ থাকবে, একটা বৃহৎ অক্ষ একটা ক্ষুদ্র অক্ষ। আর যেহেতু এটা প্রমিত সমীকরণ, তাহলে তার বৃহৎ অক্ষ হবে এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্রাক্ষ হবে ওয়াই অক্ষ বরাবর। এই শর্তে তাহলে বৃহৎ অক্ষ হবে এক্স অক্ষ বরাবর এবং ক্ষুদ্রাক্ষ হবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা জানি যে উপবৃত্তের ক্ষেত্রে এক্সের মান এ অপেক্ষা বড় হতে পারে না, আর মাইনাস এ থেকে ছোট হতে পারে না, মাইনাস এ এবং প্লাসের মধ্যে সীমাবদ্ধ। তাহলে এ ড্যাশ হবে আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2a। আর এখানে বি এবং বি ড্যাশ এটা হবে আমাদের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে আমাদের 2b। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ হবে, যেহেতু বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর, বৃহৎ অক্ষের সমীকরণ হবে y = 0, আর ক্ষুদ্রাক্ষের সমীকরণ হবে x = 0। তাহলে আমরা জানি এক্স অক্ষের সমীকরণ y = 0 এবং y অক্ষের সমীকরণ x = 0। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ হবে y = 0 আর ক্ষুদ্রাক্ষের সমীকরণ হবে x = 0। আর এ ড্যাশ হবে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হবে 2b। আর অক্ষদের ছেদবিন্দু অর্থাৎ বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্রাক্ষ যে পয়েন্টে ছেদ করবে তাকে আমরা বলতেছি কেন্দ্র। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই উপবৃত্তের কেন্দ্র হবে আমাদের 0,0। তাহলে আমরা এখানে যে কয়টা ইনফরমেশান বা সূত্র পাইলাম তা হইল, তাহলে আমরা আরেকবার লক্ষ্য করি। তাহলে প্রথম আমাদের আলোচনা হইল উপবৃত্তের প্রমিত সমীকরণ নিয়ে। তাহলে প্রমিত সমীকরণের ক্ষেত্রে কেন্দ্র হবে 0, 0, কেন্দ্র 0, 0। আর এই শর্তে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য 2b, বৃহৎ অক্ষের সমীকরণ y = 0, ক্ষুদ্রাক্ষের সমীকরণ x = 0। আর শীর্ষবিন্দুদের মধ্যকার দূরত্ব হবে আমাদের 2a। তাহলে আমরা আপাতত এটুকু আমরা পাইলাম, এটুকু আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা আরেকটু মনে রাখি যে উপবৃত্তের দুইটি ফোকাস এবং দুইটি নিয়ামক রেখা আছে, তাহলে আমরা একটু মনে রাখব যে উপবৃত্তের ফোকাস হলো 2টা এবং নিয়ামক রেখা 2টা। তাহলে ফোকাস অবস্থান করবে, তাহলে ফোকাস বৃহৎ অক্ষের উপর অবস্থান করে। ফোকাস বৃহৎ অক্ষের উপর অবস্থান করে এবং নিয়ামক রেখা তাহলে এখানে আমরা লিখলাম ফোকাস বৃহৎ অক্ষের উপর অবস্থান করে এবং নিয়ামক রেখা ক্ষুদ্রাক্ষের সমান্তরাল হবে, ক্ষুদ্রাক্ষের সমান্তরাল হয়। আরেকটি কথা মনে রাখি, নিয়ামক রেখা কখনো ক্ষুদ্রাক্ষকে কণিককে ছেদ করে না। তাহলে আমরা এখন এই পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো
আমাদের এখানে এটা হলো আমাদের উপবৃত্ত। তাহলে এখানে আমাদের এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এখানে আমরা লিখছি উপবৃত্তের দুইটি ফোকাস এবং দুইটি নিয়ামক রেখা আছে, আর ফোকাস বৃহৎ অক্ষের উপর অবস্থান করে এবং বক্রতার ভিতরে থাকে। অর্থাৎ আমাদের উপবৃত্তের ভিতরে থাকবে এই একটা ফোকাস আর এই একটা ফোকাস, এবং কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করবে। তাহলে সিএস ইকুয়াল টু সিএস ড্যাশ, এই দুইটা দূরত্ব সমান হবে। আর এখানে আমরা বলেছি দুইটি নিয়ামক রেখা আছে, আর এখানে নিয়ামক রেখা ক্ষুদ্রাক্ষের সমান্তরাল হয়। তাহলে এখানে ক্ষুদ্রাক্ষ হলো আমাদের ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এবং নিয়ামক রেখা কখনো কণিককে ছেদ করে না। তাহলে আমরা অবশ্যই নিয়ামক রেখা অঙ্কন করতে হলে আমাদের এই ক্ষুদ্রাক্ষের সমান্তরাল করে আঁকতে হবে এবং এ ড্যাশ বিন্দুর বাইরে থাকবে। তাহলে এখানে আমরা একটি নিয়ামক রেখা নিতে পারি, আর এখানে আমরা আরেকটি নিয়ামক রেখা নিতে পারি। তাহলে এরা কণিককে ছেদ করে নাই, তাহলে এরা ক্ষুদ্রাক্ষের সমান্তরাল হইল। তাহলে এটা আমাদের একটা নিয়ামক রেখা এম জেড এম ড্যাশ, একটা নিয়ামক রেখা। এখানে আমাদের আরেকটা নিয়ামক রেখা, আমরা দুইটা নিয়ামক রেখা পাইলাম। তে এখন আমরা আরেকটু লক্ষ্য করি, সেটা হলো তাহলে উপকেন্দ্র দিয়ে আমরা বৃহৎ অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে এরকমভাবে আমরা আরেকটি লম্ব অঙ্কন করলাম, এইগুলোর নাম হলো উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্ব আমাদের, এটা উপকেন্দ্রিক লম্ব, আর এটা একটা নিয়ামক, আর এটাও কি আমাদের নিয়ামক রেখা, এটাও নিয়ামক, আমাদের এটাও নিয়ামক। তাহলে দুইটা নিয়ামক রেখা আছে, দুইটা উপকেন্দ্রিক লম্ব আছে, আর এক ক্ষুদ্রাক্ষ আছে। এরা সবাই সমান্তরাল, একে অপরের সমান্তরাল। তাহলে এখানে নিয়ামক রেখা, ক্ষুদ্রাক্ষ, উপকেন্দ্রিক লম্ব, এরা সবাই সমান্তরাল। তাহলে বেসিক্যালি আমাদের উপবৃত্তের এরকম একটা গ্রাফ আমাদের থাকবে, মানে এরকম পাওয়া যাবে। এখন আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান হইল পজিটিভ, কিন্তু 1 থেকে ছোট। উৎকেন্দ্রিকতার মান এরকম হবে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে বলতে পারি এ বাই ই ইজ গ্রেটার দেন এ ই। তাহলে এখানে এ বাই ইর মান হবে আমাদের এই থেকে বড়, এই শর্তে। আর এখানে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা সিজেড ইজ গ্রেটার দেন সিএস, এখানেও আমাদের সিজেড ইজ গ্রেটার দেন সিএস, কারণ এই দূরত্ব আমাদের সিএস দূরত্ব থেকে বেশি। তাহলে এখানে সিজেড ধরি, তাহলে সিজেডের মান কত? তাহলে আমরা ধরে নিলাম সিজেডের মান বড়টা হবে এ বাই ই, এবং সিএস এর মান হবে আমাদের এ ই। তাহলে আমরা সিএস পাইলাম এ ই এবং সিজেড পাইলাম এ বাই ই। তাহলে এখন আমরা যারা সরলরেখা কনসেপশন ভালো বুঝি, তাদের জন্য আমাদের অনেক সহজ হবে। এখন সি যেহেতু মূলবিন্দু, তাহলে সিএস হলো এখানে এস বিন্দুর ভুজ নির্দেশ করে, আর এস বিন্দু এখানে এক্স অক্ষের উপর অবস্থিত, কাজেই তার কোটি 0 হবে। তো এখানে আমাদের
এস বিন্দুর স্থানাঙ্ক হলো এ ই কমা 0, আর এস ড্যাশ এই দূরত্ব আর এই দূরত্ব সমান, আর এস ড্যাশ মূলবিন্দুর বাম দিকে এবং এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এস প্রাইম তার স্থানাঙ্ক হবে মাইনাস এ ই কমা 0। তাহলে উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক, তাহলে উপকেন্দ্র দ্বয় আমাদের কি হবে প্লাস মাইনাস এ ই কমা 0। তাহলে আমাদের উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এ ই কমা 0। আর এখানে আমাদের এস এবং এস ড্যাশ, তাহলে এখানে এস ড্যাশ হলো এস থেকে এস ড্যাশ বিন্দুর দূরত্ব, অর্থাৎ উপকেন্দ্র দুইটির মধ্যকার দূরত্ব। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যদি আমরা বের করি তাহলে সেটা হলো 2AE। তাহলে আমরা লিখতে পারি উপকেন্দ্র দুইটির মধ্যকার দূরত্ব হলো 2AE। আর উপকেন্দ্রিক লম্ব যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এখানে স্পষ্টত লেখা যায় ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x = a। এটা আমরা সূত্র জানি সরলরেখা থেকে। আর এখানে যেহেতু উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্র দিয়ে গমন করে এবং ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এখানে লেখা যাবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = প্লাস মাইনাস এ ই। তাহলে আমরা এখানে পাইলাম উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক প্লাস মাইনাস এ ই কমা 0, উপকেন্দ্র দুইটির মধ্যকার দূরত্ব 2AE, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = প্লাস মাইনাস এ ই। তাহলে আমরা একইভাবে লিখতে পারি z এবং z ড্যাশ বিন্দু দুইটির স্থানাঙ্ক লেখা যায়, কারণ আমাদের এখানে CZ তার মান হলো a/e। তাহলে z বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে যেহেতু C মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে z বিন্দুর দূরত্ব z বিন্দুর ভুজ নির্দেশ করে, আর z x অক্ষের উপর অবস্থিত, তাহলে এখানে কোটি শূন্য হবে। তাহলে z বিন্দুর স্থানাঙ্ক হবে a/e, 0। তাহলে z এবং z ড্যাশ বিন্দু দুটি হলো আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে এখানে z ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস a/e, 0। তাহলে আমরা নিয়ামক রেখার সমীকরণ কিভাবে বিবেচনায় আনব? যেহেতু নিয়ামক রেখা ওয়াই অক্ষের সমান্তরাল মূলবিন্দু থেকে a/e একক দূরে, একটা ডানে একটা বামে, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x = a আমরা স্ট্রেট লাইন থেকে জানি। তাহলে এখান থেকে লিখতে পারি নিয়ামক রেখা দ্বয়ের সমীকরণ। তাহলে আমাদের সমীকরণ হবে x = প্লাস মাইনাস a/e। তাহলে এটা হলো আমাদের নিয়ামক রেখা দুটির সমীকরণ। আর এখানে যদি আমরা z এবং z ড্যাশ বিন্দু দুটির দূরত্ব বের করি, তাহলে z ড্যাশ এটা নির্দেশ করতেছে আমাদের নিয়ামক রেখা দুটির মধ্যকার দূরত্ব। নিয়ামক রেখা দুটির মধ্যকার দূরত্ব মানে হলো এই দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব। তাহলে 2a/e। তাহলে আমরা পাইলাম নিয়ামক রেখা দুইটির মধ্যকার দূরত্ব 2a/e, নিয়ামক রেখার সমীকরণ x = প্লাস মাইনাস a/e। আর এখানে নিয়ামক রেখার পাদবিন্দু দুইটির স্থানাঙ্ক a/e, 0 এবং মাইনাস a/e, 0।
তাহলে এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, আমরা এই উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তকে এল এবং এল ড্যাশ বিন্দুতে ছেদ করে। তাহলে এল এস এল ড্যাশ অর্থাৎ এল এস এল ড্যাশ এটা হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে এল এবং এল ড্যাশ দুইটি বিন্দুর ভুজ হবে আমাদের সিএস। তাহলে সিএস দূরত্বটা হলো এল এবং এল ড্যাশ বিন্দু দুইটির ভুজ। তাহলে এল এবং এল ড্যাশ এল ড্যাশ বিন্দু দুইটির ভুজ। তাহলে বিন্দু দুইটির ভুজ পাইলাম আমরা x ইকুয়াল টু এই, এরা উভয়ই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এই উপবৃত্তের উপর অবস্থিত। তাহলে যেহেতু এই উপবৃত্তের উপর অবস্থিত, তাহলে আমাদের এরা এত উপবৃত্তের উপর অবস্থিত। তাহলে এই দুইটি বিন্দুর ভুজ যদি আমরা এখানে বসাই, তাহলে এক্সের মানের জন্য সংশ্লিষ্ট ওয়াইয়ের মান পাওয়া যাবে। তাহলে আমরা এখানে স্পষ্টত লিখতে পারি যে এ স্কোয়ার, তাহলে এখানে লেখা যাবে আমাদের কি এ স্কোয়ার ই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে যদি আমরা এ স্কোয়ার ক্যান্সেল দিই, তো ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আবার আমরা এটা জানি যে এখানে 1 মাইনাস ই স্কোয়ারের মান হলো, যে এখানে তোমার 1 মাইনাস ই স্কোয়ারের মান হলো বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা হলো আমরা জানি যে 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এই মান আমাদের জানা আছে। তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার। তাহলে এখানে আমরা ওয়াইয়ের মান পাচ্ছি। তাহলে ওয়াইয়ের মান আমরা কত পাচ্ছি? তাহলে ওয়াই ইকুয়াল টু, তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ। তাহলে এখানে নিঃসন্দেহে আমাদের এল বিন্দুর স্থানাঙ্ক হলো এ ই কমা বি স্কোয়ার বাই এ, আর এল ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক হলো এ ই কমা মাইনাস বি স্কোয়ার বাই এ। তাহলে এখানে আমরা এল এবং এল ড্যাশ বিন্দু দুইটির স্থানাঙ্ক পাইলাম, অর্থাৎ উপকেন্দ্রিক লম্ব দুইটির প্রান্ত বিন্দু পাইলাম। তাহলে এল ড্যাশ বিন্দু দুইটির মধ্যকার দূরত্বই হলো এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করি আমরা, কোটি থেকে কোটি বিয়োগ করে দেই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে 2 বি স্কোয়ার বাই এ। তাহলে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা পাইলাম 2 বি স্কোয়ার বাই এ। তাহলে ওইটা হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এখন
আমরা এই সম্পর্ক থেকে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই সমান রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা হলো উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র। তাহলে আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র পেয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উপবৃত্ত নিয়ে আলোচনা করলাম। এখানে শর্ত ছিল এ ইজ গ্রেটার দেন বি। তাহলে এই শর্তে আমরা যা যা পাইলাম, কেন্দ্র পাইলাম বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষ বরাবর, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, কেন্দ্রের স্থানাঙ্ক, তারপরে এক্সের মানের সীমাবদ্ধতা, ওয়াইয়ের মানের সীমাবদ্ধতা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের স্থানাঙ্ক, নিয়ামক রেখা আর সমীকরণ, নিয়ামক রেখা দুটির মধ্যকার দূরত্ব এবং উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র। তারপরে আমাদের এখানে একটু লক্ষ্য করি, আমাদের এই ফোকাসের অনুরূপ নিয়ামক হবে এটা, আর এই ফোকাসের জন্য অনুরূপ নিয়ামক হবে এটা। তাহলে আমরা এখান থেকেও বের করতে পারি যে একটি ফোকাস ও তার অনুরূপ নিয়ামক রেখার মধ্যকার দূরত্ব হবে এস জেড, অর্থাৎ সি জেড থেকে আমাদের সিএস বিয়োগ করে দেই। তাহলে আমাদের যে সূত্রটা আমরা পাবো এ বাই ই মাইনাস এই, এই সূত্রটা হবে আমাদের কি এস জেড, এবং এস জেডকে আমরা বলে থাকি যে একটি ফোকাস ও তার অনুরূপ নিয়ামক রেখার মধ্যকার দূরত্ব। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই উপবৃত্তের যে সকল সূত্র আমরা আলোচনা করলাম, তোমরা বাসায় বসে তোমরা এগুলো স্টাডি করো। আমরা পরবর্তী ক্লাসে এই সম্পর্কিত আমরা যে গাণিতিক সমস্যাগুলি আছে আমরা তা নিয়ে আলোচনা করব। আর উপবৃত্তের মধ্যে আমাদের আরও আলোচনা আছে, সেগুলো হবে উপবৃত্তের সহায়ক বৃত্ত আছে, উৎকেন্দ্রিক কোণ আছে, পরামিতিক সমীকরণ আছে, এগুলো নিয়েও আমাদের অগ্রসর হতে হবে। তাহলে আমরা আপাতত এই সূত্রগুলি পড়ি, আগামী ক্লাসে দেখা হবে। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।